আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে শুভেচ্ছা জানিয়ে অভিনন্দন জানিয়ে আজকে আমরা আরেকটি ক্লাস শুরু করতে যাচ্ছি। এটা হলো তোমাদের 149 পৃষ্ঠা যে অনুশীলনের কিছু অঙ্ক আছে যেগুলি করা বাকি ছিল সেগুলো আমরা আজকে করব। 6 নম্বরে একটা অঙ্ক দেখো, অপর একটি আয়তাকার সবজি বাগান আছে। বাগানটি পরিসীমা 120 মিটার, প্রস্থকে দ্বিগুণ করলে এবং দৈর্ঘ্য থেকে 3 মিটার কমালে পরিসীমা কিন্তু 150 মিটার। আমরা প্রশ্নটা একটু লিখি। অপর একটি আয়তাকার সবজি বাগান আছে। বাগানটির পরিসীমা 120 মিটার। প্রস্থকে দ্বিগুণ করলে এবং প্রস্থকে এবং দৈর্ঘ্য থেকে 3 মিটার কমালে 3 মিটার কমালে এর পরিসীমা হয় হয় 150 মিটার। ক বাগানটি 3 পাশে ঘেরা আছে এবং দৈর্ঘ্য বরাবর এক পাশে ফাঁকা আছে। তিন পাশে ঘেরা আছে, দৈর্ঘ্য বরাবর এক পাশে ফাঁকা আছে, এক পাশে ফাঁকা পাশ বেড়া দিয়ে ঘিরে দিতে, ফাঁকা পাশ বেড়া দিয়ে ঘিরে দিতে 10 মিটার প্রতি মিটার 10 টাকা হিসাবে 10 টাকা মোট কত টাকা খরচ হবে? প্রশ্নটা একটু করি। অপর একটি আয়তাকার সবজি বাগান আছে। যে বাগানটা হবে এটা হবে আয়তাকার। তো বাগানটির পরিসীমা 120 মিটার। মনে করি বাগানটা এটা, তো দৈর্ঘ্য যদি আমরা x ধরি তো প্রস্থ হবে y। এটা হলো দৈর্ঘ্য
আর এটা হলো প্রস্থ। তাইলে দৈর্ঘ্য যদি আমরা x ধরি, প্রস্থ যদি y ধরি, তাহলে তার পরিসীমা কত? 120 মিটার। দৈর্ঘ্য x মিটার, বাগানটি প্রস্থ y মিটার। সুতরাং বাগানের পরিসীমা হলো 120 মিটার। পরিসীমা হলো 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ 120। বলতে পারি x প্লাস y ইজ ইকুয়াল টু 120/2, তার মানে 60 মিটার। এক নং সমীকরণ। এখন প্রস্থ যদি দ্বিগুণ করো, তখন দ্বিগুণ করো এবং দৈর্ঘ্য থেকে 3 মিটার বাদ দাও, তখন পরিসীমা হয়ে যাবে 150 মিটার। দৈর্ঘ্য থেকে 3 মিটার কমানো, দৈর্ঘ্য আছে কত? x মিটার। মিটার। তাইলে দৈর্ঘ্য থেকে দ্বিতীয় শর্তে, দৈর্ঘ্য থেকে আমরা বাদ দিলাম 3 মিটার, হ্যাঁ, প্লাস প্রস্থকে দ্বিগুণ করলে, প্রস্থকে দ্বিগুণ করলাম, প্রস্থ কিন্তু আছে y, করলাম দ্বিগুণ, তো 2y। পরিসীমা 150 মিটার। তার মানে এটা হয়ে যাবে, তখন পরিসীমা হবে 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, প্রস্থ কিন্তু দ্বিগুণ, আমরা 2 এ ধরলাম, দৈর্ঘ্য 3 মিটার কমানো, আমরা কমাইলাম, তখন দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইনটু 2 ইজ ইকুয়াল টু পরিসীমা 150 মিটার। তাহলে কি বলতে পারি? 2x minus 6 plus 4y সমান 150 মিটার। 2 দ্বারা গুণ করলে 2x, 2 দ্বারা গুণ minus 6, 2 দ্বারা গুণ করলে 4y। 2x plus 4y 6 plus 150 156। তো এটা হলো 2 নং সমীকরণ। আমরা 1 নং সমীকরণ কি পেলাম? x plus y = 60। 2 নং সমীকরণ আমরা কি পাইছি? 2x plus 4y সমান 156। বাগানের তিন পাশে ঘেরা আছে, দৈর্ঘ্য বরাবর এক পাশে ফাঁকা আছে, ফাঁকা পাশে বেড়া দিয়ে ঘিরে প্রতি মিটার কিন্তু 10 টাকা হিসাবে মোট কত টাকা খরচ করতে হিসাব করতে হবে। আর এটা আমাদের দৈর্ঘ্য প্রস্থ হিসাব করতে হবে। তো দৈর্ঘ্য প্রস্থ যদি আমরা হিসাব করতে চাই, তাহলে 1 নং সমীকরণ একটু লক্ষ্য করি, x plus y = 60। 2 নং সমীকরণটা আমরা লক্ষ্য করলাম 2x plus 4y = 156। তাহলে যদি এটাকে এটাকে যদি আমরা 2 দ্বারা গুণ করি, তখন কি হবে? 2x plus 2y = 120। আর যদি অথবা আমি 2 দ্বারা এটাকে ভাগ করি, তাই x plus 2y = 2 দ্বারা ভাগ করলে যা আসে তাই। তাই এই সমীকরণকে আমরা 2 দ্বারা ভাগ করি, x plus 2y 2 দ্বারা ভাগ করলে 7, 7 × 14 আর 78 হয়ে যাবে। এই যে 2 এর সমীকরণ তুমি পাইছো, এটা হলো x plus y = 60, এটা হচ্ছে x plus 2y = 78। এই দুই সমীকরণ থেকে আমরা বিয়োগ করলে x এর মান বাদ যাবে, ফলে y অর্থাৎ প্রস্থ বের হবে 1 এবং 3 থেকে। এক নং সমীকরণ ছিল x plus y sin, 3 নং সমীকরণ ছিল x plus 2y 78 বিয়োগ করলাম minus y বিয়োগ করলে minus এর
18 মিটার। তাহলে তোমরা পাইছো y = 18 মিটার। y কি ছিল? প্রস্থ। তাহলে প্রস্থ পাইছো আমি যদি এই প্রস্থ মান যদি বসাও তাহলে কি পাইবা? দৈর্ঘ্য। তাহলে দৈর্ঘ্য পাওয়ার জন্য আমরা x + y = 60। x = 60 - 18 তার মানে 42 মিটার। 42 মিটার দৈর্ঘ্য। সুতরাং দৈর্ঘ্য 42 মিটার। আচ্ছা, এই যে দৈর্ঘ্য এক পাশে দৈর্ঘ্যটা ফাঁকা আছে, তিন পাশে কিন্তু বেড়া বা বাগান করা আছে, এক পাশে ফাঁকা আছে। এই দৈর্ঘ্যটা প্রতি মিটার কিন্তু 10 টাকা। প্রতি মিটার যদি 10 টাকা হিসাব করি তাহলে 442 মিটারের মোট কত টাকা আসবে বেড়া দিতে? 42 × 10 মানে 420 টাকা। 420 টাকা হবে, তাই না? কত টাকা খরচ হবে এই যে ফাঁকা জায়গা যে বেড়া, এই বেড়া দিতে 10 টাকা হিসেবে কত টাকা মানে খরচ হবে আমরা এখন এটা হিসাব করি। সুতরাং দৈর্ঘ্য বরাবর এক পাশে প্রতি মিটার 10 টাকা করে মোট খরচ হবে 42 মিটার গুণ 10 420 টাকা। 420 টাকা দৈর্ঘ্য বরাবর যে ফাঁকা জায়গা আছে সেই ফাঁকা জায়গাটা যদি বেড়া দিতে চাই তাহলে কিন্তু 420 টাকা খরচ হবে। ঠিক আছে, এই হলো তোমার একটা অ্যানসার। তারপরে আমরা প্রশ্ন অ্যানসার একটা হিসাব করলাম 420 টাকা। তারপরে কত বলা হয়েছে? প্রতি বর্গ মিটারে জৈবিক সারের জন্য 60 টাকা মানে খরচ হবে। আমরা প্রস্থ পাইছি কত? প্রস্থ পাইছি 18 মিটার, মনে আছে? আর দৈর্ঘ্য পাইছি কত? দৈর্ঘ্য পাইছি 42 মিটার। এখন প্রতি বর্গ মিটারের জৈবিক সারের জন্য প্রতি বর্গ মিটারে জৈবিক সার প্রতি বর্গ মিটারের জৈবিক সারের জন্য 60 টাকা। জৈবিক সারের জন্য খরচ হয়, তাহলে যদি প্রতি বর্গ মিটারের জৈবিক সারের জন্য 60 টাকা খরচ হয় তাহলে সার বাবদ
অপর মোট কত টাকা খরচ হবে? মোট কত টাকা খরচ হবে? তো প্রতি বর্গ মিটার আমাদের এই যে বাগান দৈর্ঘ্য এবং প্রস্থ যদি হিসাব করা হয় তো বাগানের এরিয়া কত? একটা দৈর্ঘ্য হলো 42, প্রস্থ হলো 18। তো সেক্ষেত্রে তার মোট জায়গা পরিমাণ দৈর্ঘ্য ইনটু প্রস্থ, তাই না? দৈর্ঘ্য ইনটু প্রস্থ। মোট সবজি বাগানের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ, অর্থাৎ আমরা নিলাম x এবং y। x পাইছি কত? 42, y পাইছি কত? 18। 42 এবং 18 কত হবে গুণ করলে? তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পাচ্ছি এখানে 756 বর্গ মিটার। বর্গ মিটার হলো এই আয়তাকার সবজি বাগানের ক্ষেত্রফল। এখন এই যে জায়গা, অর্থাৎ মোট জায়গা হলো এখানে 756 বর্গ মিটার। এই জায়গাতে প্রতি বর্গ মিটারের জৈবিক সারের জন্য 60 টাকা খরচ হবে। তাহলে মোট বাগানে মোট কত টাকা সার বাবদ খরচ হবে? সুতরাং বাগানে প্রতি বর্গ মিটার হিসাবে প্রতি টাকা খরচ হলে সার বাবদ মোট খরচ, মোট 756 বর্গ মিটারের মোট জায়গা 60 টাকা করে সার বাবদ খরচ হবে। এই জন্য আমরা 7 দিয়ে গুণ করবো। 42 হাতে হলো 4, আসলে 39, 9, 3, 49 দিনে 52, 92 টাকা খরচ হবে। বুঝতে পারছেন আশা করি? আমাদের প্রতি বর্গ মিটারে কিন্তু 60 টাকা খরচ হবে। এই সবজি বাগানে মোট ক্ষেত্রফল আমরা পাইছি কত? 756 বর্গ মিটার, মানে মোট জায়গা হলো 756 বর্গ মিটার। প্রতি বর্গ মিটারে কিন্তু 60 টাকা সার মানে প্রয়োজন হয়। তাহলে মোট যে জায়গা আছে এই জায়গার মোট সার প্রয়োজন হবে 350 টাকা, অর্থাৎ 5292 টাকা। 5292 টাকা কিন্তু সার হিসাবে মানে খরচ হবে জৈবিক সারের জন্য। ঠিক আছে, এই হলো আমাদের 6 নম্বর অঙ্ক। আমরা করবো 7 নম্বর। অনুশীলনে তোমাদের পৃষ্ঠা হলো 140 পৃষ্ঠা। 7 নম্বর একটা অঙ্ক আছে, এটা সমীকরণের মূলের প্রকৃতি নির্ণয় করা এবং সমাধান করতে হবে।
এবং সমাধান। মূলের একটা সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণের মূলের প্রকৃতি নির্ণয় করতে হবে এবং সমাধান করতে হবে। সমীকরণে আমাদের x² - 3 = 0, এই সমীকরণের মূলের প্রকৃতি যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে এই সমীকরণটাকে x² + bx + c এর সাথে তুলনা করতে হবে। সমীকরণটিকে ax² + bx + c = 0 এর সাথে তুলনা করে a হলো তোমার 1, b যেহেতু bx নাই তাহলে আমরা 0 ধরতে পারি 0, আর c হলো -3। সুতরাং নিশ্চয়ক সমীকরণটি নিশ্চয়ক b² - 4ac, যেখানে b হলো 0, যদি bx নাই মাঝে ধরতে পারি -4 × 1 × c হলো -3, তোমার হইছে 0 + 12, তখন 12 হইছে > 0। 12 কি পূর্ণবর্গ না, যেহেতু এটা পূর্ণবর্গ না সেহেতু সমীকরণের মূল হবে, মূল প্রকৃতি কি হবে? বাস্তব, অসমান এবং অমূলদ। আর যদি পূর্ণবর্গ হইতো বাস্তব, অসমান এবং মূলদ, তাই না? সুতরাং সমীকরণের নিশ্চয়ক পূর্ণবর্গ নয়, অর্থাৎ মূলের প্রকৃতি বাস্তব, অসমান এবং অমূলদ। যেহেতু আমাদের যে নিশ্চয় এটা কিন্তু 0 থেকে বড়, শুধু 0 থেকে বড়, কিন্তু পূর্ণবর্গ না। যেহেতু পূর্ণবর্গ না, সমীকরণের মূলের প্রকৃতি কি হবে? পূর্ণবর্গ না, এই জন্য সমীকরণের মূলের প্রকৃতি হবে বাস্তব, অসমান এবং অমূলদ। ঠিক আছে, এখন আমরা যে সমাধান করবো অবশ্যই মূলের প্রকৃতি বাস্তব, অসমান এবং অমূলদ আসতে হবে, তাই না? এখন আসো এই সমীকরণকে আমরা x² + bx + c = 0, এই সমীকরণের সাথে আমরা তুলনা করি। আমরা জানি x = -b ± √b² - 4ac/12, তাইলে আমরা বলতে পারি 2 × a, এর সহগ হলো 1, -b, b নাই তাহলে আমরা 0 ধরতে পারি, প্লাস √b² - 4c, আমরা কত পাইছিলাম? 12, তাহলে আমরা 12 করতে পারি। bx তো নাই তাহলে 0, -4 × a 1, c হলো -3, এর কত পাইছো? 2, শুধু প্লাস মাইনাস মানে 3 × 4 = 12, এটা আমরা জানি। 12 মানে কি? 4 × 3, 2 √3/2,
তার মানে প্লাস মাইনাস 3। অর্থাৎ প্রদত্ত সমীকরণে প্রদত্ত মূল দুটি x1 সমান √3 এবং x2 সমান -a √3 এবং -a √3 এটা হলো আমাদের সমীকরণ দুটি মূল। বুঝতে পারছেন আশা করি। আমাদের এই সমীকরণের মূলের প্রকৃতি আমরা আগে বলছিলাম প্রকৃতি হবে অমূলক, বাস্তব অসমান এবং অমূলক। বাস্তব সংখ্যা দুইটা অসমান এবং অমূলক, এই যে বর্গমূল থাকলে আমরা তাদেরকে অমূলক বলি। তাহলে এই সমীকরণের সমাধান হবে মূলের প্রকৃতি আমরা হিসাব করলাম, আমরা বলছিলাম বাস্তব অসমান এবং অমূলক। তারপরে সমাধান করলাম দুইটা মূল আসলে একটা হলো x1 ধরলাম আর একটা হলো x2। x1 সমান √, যদি প্লাস মাইনাস √3 আমরা পাইছি তাহলে প্লাস √3 -√3, প্লাসটাকে আমরা x1 বলতে পারি, মাইনাসটাকে x2 বলতে পারি। এই হলো সমীকরণের সমাধান। আশা করি বুঝতে পারছো। এখানে 9 নম্বরে একটা অঙ্ক আছে, এটা করে আজকে আমরা তোমাদের অঙ্ক শেষ করে দেব। 9 নম্বর, সেতুর মা বাড়িতে হাঁস ও মুরগি পালন করেন। হাঁস ও মুরগি পালন করেন। তিনি 5,000 টাকা দিয়ে পঁচিশটি হাঁসের বাচ্চা এবং 30টি মুরগির বাচ্চা কিনলেন। পঁচিশটি হাঁসের বাচ্চা এবং 30টি মুরগির বাচ্চা কিনলেন। বাচ্চা কিনলেন 25টা হাঁসের বাচ্চা এবং 30টা মুরগির বাচ্চা কিনলেন। যদি তিনি একই হারে একই দরে 20টি হাঁসের বাচ্চা এবং 40টি মুরগির বাচ্চা কিনতেন, হাঁসের বাচ্চা এবং 20টি হাঁসের বাচ্চা এবং 40টি মুরগির বাচ্চা কিনতেন। বিশটা হাঁসের বাচ্চা এবং 40টি মুরগির বাচ্চা কিনতেন, তবে তার 500 টাকা কম খরচ করত। তবে তার 500 টাকা কম খরচ হতো। কম খরচ
কত ক একটি হাঁসের বাচ্চা একটি মুরগির বাচ্চার দাম কত? একটি হাঁসের বাচ্চা ও একটি মুরগির বাচ্চার দাম কত? একটি হাঁসের বাচ্চা এবং একটি মুরগির বাচ্চার দাম কত আমরা হিসাব করবো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের বাস্তব জীবনে বাস্তব সমস্যা সমাধানের সহজ সমীকরণ আজকে যে চ্যাপ্টার আমরা আলোচনা করতেছি 140 পৃষ্ঠায় 140 পৃষ্ঠা আলোচনা। আজকে 9 নম্বর। সেতুর মা বাড়িতে হাঁস এবং মুরগি পালন করে। তিনি 5,000 টাকা দিয়ে 25টি হাঁসের বাচ্চা কিনলেন, 30টি মুরগি বাচ্চা কিনলেন। যদি একই দরে 20টি হাঁসের বাচ্চা 40টি মুরগি বাচ্চা উনি কিনতেন, তখন আর 500 টাকা হলো কম হইতো। একটি হাঁসের বাচ্চা ও একটি মুরগির বাচ্চার দাম কত? মনে করে একটি হাঁসের বাচ্চার দাম, হাঁসের দাম 1 টাকা এবং একটি মুরগির বাচ্চার দাম, মুরগির Y টাকা। একটা হাঁসের বাচ্চার দাম যদি X টাকা হয় আর একটা মুরগির বাচ্চার দাম যদি Y টাকা হয়, তাহলে এই 25টা হাঁসের দাম কত? 25X। 30টা মুরগির দাম কত হবে? 30Y সমান হইল 5,000 টাকা। প্রথম শর্তে আমরা বলতে পারি, প্রথম শর্তে একটা হাঁসের দাম হলো X, তাহলে 25টা হাঁসের দাম কত? 25X। একটা হাঁসের দাম হলো Y, তাই 30টা একটা মুরগির দাম হলো Y, 30টা মুরগি কত? 30Y। বলতে পারি 5,000। এখন আমরা এই সংখ্যাটাকে একটু সরলীকরণ করার জন্য 5 দিয়ে ভাগ দিই। 5X 5 ভাগ দিলে 530, 6Y 5 ভাগ দিলে 1000। ভাগ করছি, তাহলে এটা কিন্তু একটা সমীকরণ হইল। ঠিক আছে। আবার দ্বিতীয় শর্তে কি বলছে? উনি যদি একই দরে 20টি হাঁসের বাচ্চা, 20টা হাঁসের বাচ্চার দাম কত হবে? একটা হাঁসের বাচ্চার দাম যদি X টা, তাহলে 20টা হলো 20X প্লাস 40টি মুরগি বাচ্চা যদি কিনতে 40Y, তাহলে 500 টাকা কম, মানে আগে ছিল কত? 5,000, এখন 4,500। 4,500 আমরা বলতে পারি। তুমি যদি 10 দ্বারা ভাগ দাও তাহলে 2X, 10 দ্বারা ভাগ করলে 4Y, 10 দ্বারা ভাগ করলে 450। 400 আমরা 10 দিয়ে ভাগ দিলাম। কত দিয়ে ভাগ দিছি? 10 দিয়ে। তাহলে এলো 5X, এখানে হলো 6Y, এখানে হলো 4Y, এখানে হলো 2X, এখানে হলো 5X। তোমরা কি করতে পারো? যদি অপারেন্ট চালাও, এটাকে যদি তুমি 2 দ্বারা গুণ করো আর এটাকে যদি তুমি 5 দ্বারা গুণ করো, 10 হবে, X চলক এখানে বাদ যাবে, Y চলকের মান বের আসবে। তাই এখানকে 5 দ্বারা 2 দ্বারা এবং 2 নংকে 5 দ্বারা গুণ করতে হবে। একটা সংখ্যাকে আমরা গুণ করব 2 দ্বারা এবং 2 এর সংখ্যাকে আমরা গুণ করব 5 দ্বারা। 5 দ্বারা গুণ করে
তাই যদি তুমি দুইটা গুণ করো তাহলে কত হবে 10x, দুইটা গুণ করলে 12y, দুইটা গুণ করলে 2000। যদি তুমি গুণ করবে 2 এই বিন্দুর সঙ্গে তুমি 5 গুণ করো তাহলে কত হবে 10x, 5 গুণলে 20y, 5 গুণ করলে কত হবে 2250। এখন তোমরা বের করতে পারো একটা হলো মান বার, তাহলে তোমরা হচ্ছে কত -12y -250। বুঝছো আশা করে? আমরা কি করছি এক নং সমীকরণকে 2 দ্বারা মান গুণ করছিলাম। 5 গুণ 10, 2 দ্বারা গুণ হলো 12y, 2 দ্বারা গুণ হলো যেহেতু 1000 আমরা 2000 করতে পারি। আচ্ছা, আবার 2 নং সমীকরণকে আমরা 5 দ্বারা গুণ করছিলাম। 5 গুণ 10, 4 গুণ 20, 5 গুণ হলো 5 মাত্র 2, 4 20 2250। তাহলে আমরা পাইছি না লিখ করলে একসঙ্গে মান বাদ গেল তো মাইনাসের মান কত হয় 20 থেকে 12 গেলে 8 হয় না, 20 থেকে 12 গেলে মান কত হবে 8 হয় মাইনাসের, এখানে মাইনাসের 250। y সমান 250, y is equal to 250/8। তো বুঝা গেল 31.5 হবে y, সুতরাং y ইকুয়াল টু পাইছে 31.5। মানে y কত পাইছে, মানে y কি ছিল মুরগির দাম, প্রতিটি মুরগির দাম ছিল y, সেই y পাইছে 31.5 টাকা। তার মানে আমরা মুরগি বাচ্চার দাম পেয়ে গেছি 31.5। সেই y মান যদি তুমি বসাও তাহলে ও মান বসালে পাবে কি মানে x এর মান। তো এটা সহজ একটা সমীকরণ, 2 নং সমীকরণে y মানটা বসাতে পারো। ঠিক আছে? আমরা এখন 2 নং সমীকরণে এই যে y 1.5 পাইছি এর আমরা মান বসাবো। 2 নং বসিয়ে দুটো কি ছিল 2x প্লাস পাইছি 126 টাকা। 2x সমান 2x প্লাস 4 20 সমান 2, 4 থেকে 4 2 6, 3 4 12, 126 হবে এখানে 2x এর সমান। তো x সমান 450 126 বের করা 4 এর হাতে 1, 3 আছে 2 লে 324 বাই 2x = 324। তাহলে x কত হবে
x equal to 324/2 2x plus 4y সমান 450 2x plus 4 into y পাইছি কত 1.5 450 2x সমান 450 বিয়োগ 126 324 2x plus 4y সমান 450 আমরা যদি এই যে x এর মান আমরা পাইছি কত 162 আসে 2 1 2 তাহলে আমরা পেলাম 1 2 6 2 12 4 162 সুপ্রসিদ্ধ কিন্তু আমরা 162 দিলা এর সমাধান ঠিক আছে কিনা একটু একটু চেক করব y এর মান পাইছি 1.5 আমরা যদি আমাদের হিসাব ডাবল করতে হবে কিছু ত্রুটি হয়ে গেছে সম্ভবত এই জন্য হিসাব ডাবল করতে হবে সুপ্রিয় শিক্ষার্থী আমাদের শর্ত হিসাবে আমরা কি পাইছি 25x আর 30y যেহেতু প্রতিটি মুরগি হইল y টাকা আর প্রতিটি হাঁস হইল 25 টাকা প্রথম শর্তে 25টি হাঁস 25x 30টি মুরগির বাচ্চা 30y সমান হলো 5000 25টি হাঁস 30টি মুরগি বাচ্চা 5000 আমরা পাইলাম তাহলে সেক্ষেত্রে আমরা 5000 ভাগ করি 5x 5000 ভাগ করলে 530 6y 5000 ভাগ করলে 1000 তাই না এটা তোমার এক নং সমীকরণ আবার দ্বিতীয় শর্তে 20টি হাঁসের বাচ্চা 20টি হাঁসের বাচ্চা কত 20x
40 মুরগি বাচ্চা 40y 500 টাকা কম মানে 4500। আমরা এই হিসাব আবার করতেছি। তাহলে তুমি 2 10 ভাগ দাও তাহলে কত পাইবা 2x 4y 10 গেলে 450। ঠিক আছে না? তুমি যদি x 2y করো তাহলে 225 দুই নম্বর সমীকরণ। এখন এই 5x x যদি দুই নম্বর সমীকরণকে যদি 5 দ্বারা গুণ করো তখন 2 নং সমীকরণকে 5 দ্বারা আমরা গুণ করি 5x 10y 5 দ্বারা গুণ করলে 1225। ঠিক আছে 5 দ্বারা গুণ করলে 5 25 2 5 10 2 12 1 5 10 11 1125। তাহলে আমরা পাইলাম এটা ধরো 3। এই যে 1 এবং 3 এই দুইটা সমীকরণ থেকে আমরা যদি 1 থেকে যদি 3 আমরা বিয়োগ করি, x ছিল 5x 6y এলে 1000। বিয়োগ করো তো, যদি আমরা বিয়োগ করি তাহলে 100 বাদ জায়গায় তাহলে অ্যানসার কত 4y এলো 125। 4y যদি 125 হয় তাহলে মান y কত হবে? y 125 বাই 4 বাদ দাও 3 4 12 5 দশমিক দিলাম 0 তাইলে 4 দুগুণে 8 তাহলে 2 0 তাইলে হইব 4 5 20। তাই না 20 তাইলে কিন্তু y পাইছো 31.25 31.25 পাইছো। সুপ্রসিদ্ধ কিন্তু আমরা y পাইছি 31.25 টাকা। এর আমরা মান ভাগ করলাম। ঠিক আছে, অর্থাৎ প্রতিটি হাঁসের দাম পাইছি 31.25 টাকা। তাহলে আমরা হিসাবে ইয়ে করছি, এটা 31.5 ছিল না, এটা 31.25 ছিল। ঠিক আছে, এই যে y যদি তুমি বসাও তাহলে কিভাবে x এর মান পাইবে, তাই না? তুমি দুই নম্বর সমীকরণে এই y এর মানটা বসাতে পারো, বসাইলে x এর মান পাইয়ে যাবে। 2 নং সমীকরণে y 31.25 বসিয়ে দুইটা কি ছিল x প্লাস x plus 2 into 31.25 x plus 2 দ্বারা গুণ করো প্লাস 225। তাহলে x equal to 225 minus 62.50 বের করো। 225 থেকে 62.5 মান বের করতে হবে। 225 ফার্স্ট লেট 162.50 টাকা। আমরা পাইলাম প্রতিটি মুরগির দাম হলো 162.5 এবং প্রতিটি হাঁসের দাম হইল 31.25। আশা করি বুঝতে পারছো। এটা আমরা হিসাবে একটু গন্ডগোল লাগছে, আমরা আবার করছি। ঠিক আছে।
মুরগির দাম 162.5 টাকা। প্রতিটি হাঁসের দাম 31.25 টাকা। এটা আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। এখন কিছুদিন লালন পালনের পরে প্রতিটি হাঁস 250 টাকা এবং প্রতিটি মুরগি 160 টাকা ধরে বিক্রি করলে কত লাভ হবে? কিছুদিন লালনের পরে প্রতিটি হাঁস কিছুদিন লালনের পরে প্রতিটি হাঁস 250 টাকা এবং প্রতিটি মুরগি 160 250 এবং 160 দরে বিক্রি করলে মোট কত টাকা লাভ হবে? মোট কত টাকা লাভ হবে? এখন আমরা মুরগির দাম যদি প্রতিটা মুরগি যদি 250 টাকা বেচে, একটা মুরগি কত 162 আর 250 মানে গুণ হবে। আর প্রতিটা মুরগি যদি 250 টাকা কিছুদিন লাগার পরে প্রতিটা মুরগি যদি 200, প্রতিটি হাঁস হলো 250, প্রতিটি হাঁস 250 এবং 160 টাকা ধরে প্রতিটি মুরগি 160 টাকা ধরে বিক্রি করে কত টাকা লাভ হবে? আমাদের যে সমস্যা এখন কিন্তু 5000 টাকা দিয়ে হাঁস এবং মুরগি তার কিনছিল। এই যে 20টি 25টি হাঁস এবং 30টি মুরগি বাচ্চা কিনছিল 5000 টাকা দিয়ে। আমরা চেষ্টা করবো যদি প্রতিটি হাঁস 250 টাকা বেচে এবং প্রতিটি মুরগি যদি 160 টাকা করে বিক্রি করে কত লাভ হতে পারে। তাই না? 160 টাকা দরে প্রতিটি মুরগির দাম কত হবে? একটা মুরগির দাম কত ছিল? 162.5। এটা 160 দিয়া গুণ দিতে হবে, তাই না? তাহলে 162.5 160 6 যায় 30 জন হলে 3 12 15 5 হলে 1 37 3 5 2 6 1। তাহলে আমরা দুইবার আছে বেশি কত 26,000 টাকা। মানে 26,000 162.5 টাকা ছিল প্রতিটি মুরগির দাম। আর যদি 160 টাকা করে বেচে তাহলে 160.5, তাহলে 160 যদি আমরা গুণ দিই তাহলে আমরা পাবো কত?
26,000। ঠিক আছে, 26,000 টাকা হইল এই প্রতিটি মুরগি যদি 160 টাকা করে বেচে তাহলে যে যে মুরগি ছিল প্রতিটা মুরগির দাম হইল 105.5 টাকা। তাইলে মুরগি একটা মুরগির দাম যদি 105.5 টাকা হয় তাহলে মুরগি আছে কটা এখানে? মুরগি আছে 30টা মুরগি। প্রতিটি হাঁস যদি 250 টাকা বেচে তাহলে হাঁসের গড়া মানে 25টা। মুরগি কিন্তু আছে তোমার 30টা, তাই না? তাহলে তো 30 ইন্টু হইল 160, তাইলে 48,000 একটা তো মুরগির দাম হইল 160, তাহলে মুরগি বাচ্চা আছে কটা? 30টা। 30 ইন্টু 160 কত? 4800 টাকা। আবার 160 হইল তো মুরগি, আর 250 হইল প্রতিটি হাঁস। 250 টাকা দরে প্রতিটি হাঁস বিক্রি করলে মানে হাঁস আছে কটা? 25টা। 25 ইন্টু আমরা বলবো 250, তাহলে 6,250। 6,250 হইল হাঁস, আর 6,800 হইল মুরগি। তাহলে হাঁস এবং মুরগি মিলে মোট কত? সুতরাং হাঁস প্লাস মুরগি মোট বিক্রি মূল্য, মোট বিক্রয়, তাহলে হলো 6,800, 6,250, তাহলে কত হবে? 6,250 আর 6,800, হিসাব করো। 0 5 আছে 5, 0 তো 1, 7 4 11,050 টাকা কিন্তু তার বিক্রি হয়েছে। এখন তো বলতে পারবে যে লাভ কত হলো, তার বিক্রয় মূল্য ছিল 5,000 আর বেচে কত? 11,050। সুতরাং লাভ 11,050 বিয়োগ হইল 5,000 টাকা, তাহলে বিকল্প কোথায়? $6,050 টাকা হলো তার লাভ, বুঝছো? 6,050 টাকা তার লাভ হয়ে গেল।
ঠিক আছে, এত টাকা লাভ, এটা উত্তর। ঠিক আছে, আজকে ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকো, আলহামদুলিল্লাহ।